লাভ জিহাদ এবং অন্যদিকে সোনা পাচার। শুনতে অবাক লাগছে, কিন্তু অবাক লাগলেও এটাই সত্যি। একটি মেয়ে, ধরুন আপনার ঘরের একটি মেয়ে, একটি হিন্দু মেয়ে, সে প্রেম করলো, প্রেমের ফাঁদে পড়লো। কিশোরী বয়সে ভালোবাসা বা প্রেমের ফাঁদে পড়াটা এমন কোনো নতুন কথা নয়, এটা হয়েই থাকে। কিন্তু যার প্রেমে পড়লো তিনি তার নিজের নাম বললেন, ধরুন রাম, একটা হিন্দু নাম বললেন, এবং তারপরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক অনেক দূর গড়িয়ে যাওয়ার পর মেয়েটি জানতে পারলো যে ছেলেটি শুধুমাত্র হিন্দু নয়, এটাই নয়, তার সঙ্গে সঙ্গে সে অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। কি অনৈতিক কার্যকলাপ? ছোটখাটো অনৈতিক কার্যকলাপ না, ছোটখাটো চুরি ডাকাতি না, স্মাগলিং, তাও সোনা স্মাগলিং। এই পুরো বিষয়টা নিয়ে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা আজকে প্রথমে কথা বলবো সিংহবাহিনী দলের প্রধান শ্রী দেবদত্ত মাঝির সঙ্গে, এবং এর পরে আমরা চলে যাব সেই মেয়েটি এবং তার পরিবারের কাছে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে। দাদা, আপনাকে ক্যাম্পেইন কলিং মিডিয়ায় স্বাগত জানাই। নমস্কার। আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে আমি প্রথমেই জানতে চাইবো যে এই ঘটনার কথা আপনারা জানলেন কিভাবে? দেখুন, প্রায় 3-4 সপ্তাহ আগে এই মেয়েটির পরিবার, মেয়েটির নাম হচ্ছে অর্পিতা সরকার, তার পরিবার বাবা এবং মা আমার কাছে আসে, আমাদের স্থানীয় সেই জেলার উত্তর 24 পরগনার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে। তো আমার কাছে এসে তারা বলে যে তার মেয়েকে তারা প্রায় 60 দিন হলো, 55-60 দিন হলো, তার মেয়ে কোনো হদিশ নেই, খুঁজে পাচ্ছে না। মেয়ে বাড়ি থেকে কেবলমাত্র ডকুমেন্টস নিয়ে চলে গেছে এবং মেয়ের কোনো হদিশ নেই। এই মেয়ের বয়স কত? 23 বছর। এবং তাদেরকে প্রশ্ন করতে আমরা জানতে পারলাম যে এলাকা থেকে একটি মুসলিম ছেলে যার নাম মিজানুর, সেই ছেলেটার সাথেই নাকি মেয়েটা চলে গেছে। আর তারপরে আবার আরো জানতে পারি সেই ছেলেটার যে লোকাল রিপোর্ট প্রচন্ড নেগেটিভ। ছেলেটা অনৈতিক শুধু নয়, অসামাজিক শুধু নয়, রাষ্ট্রবিরোধী কাজের সাথে যুক্ত, অতএব গোল্ড স্মাগলিং এর সাথে যুক্ত। এবং সেই পরিবার পুলিশের কাছে কমপ্লেন জানায়, ছেলেটার নামও সেখানে মেনশন করা থাকে, কিন্তু পুলিশ এই 55-60 দিনে তাদেরকে কোনো ক্লু দেয়নি যে মেয়েকে আমরা খুঁজে পেয়েছি কি খুঁজে পাবো কি চেষ্টা করছি, কোনো কিছুই নয়। এরা এটাও বলে যে আপনারা এই ছেলেটার বাড়ির লোকের সাথে যোগাযোগ করুন, ছেলেটা নিশ্চয়ই তার বাড়ির লোকের সাথে যোগাযোগ রাখে, আপনার কোনো না কোনো উপায় আমার মেয়েকে ফিরিয়ে দিন, অন্তত মেয়ে বেঁচে আছে সেটা আমরা জানি। পুলিশ কিছুই করে না, বাধ্য হয়ে আমার কাছে আসে। এবং আমার যে দীর্ঘদিনে সারা দেশে ঘুরে বেড়াবার কিংবা বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রামে গিয়ে থাকার যে অভিজ্ঞতা, সেখানকার যে কানেকশন, সেগুলোকে লাগিয়ে আমি বুঝতে পারি যে এরা মহারাষ্ট্রর আমরাবতী বলে একটা জায়গা আছে, সেই আমরাবতীর হাবিবনগর, সেই হাবিবনগর হচ্ছে ব্যাপকভাবে মুসলিম মেজরিটি এলাকা, সেখানে মেয়েটিকে রাখা থাকে, রেখেছিল ছেলেটা। এবং সেখানে আমি আমার টিম পাঠাই। প্রথমে তো হাবিবনগর জানতে পারিনি, প্রথমে বুঝতে পেরেছি মহারাষ্ট্র, তারপর আমরাবতী। আস্তে আস্তে ক্লোজ ডাউন করতে করতে আমাদের ওখানে টিম পাঠানো হয়। তারা প্রায় 6-7 দিন সেখানে থাকে, রেকি করে, এলাকায় ঘুরে বেরিয়ে বাড়িটা আইডেন্টিফাই করে। কিন্তু সেখানকার স্থানীয় এমনই অবস্থা যে সেখানে কোনো ভালোভাবে যে গাড়ি ঢুকবে বেরোবে এরকম অবস্থা নেই, এত ঘিঞ্জি জায়গা, এত গলি, এবং নর্মাল যে গাড়ি আমাদের 4 হুইলার সেটা ঢোকাও খুব টাফ। তো সেরকম জায়গায় প্রচন্ড রিস্ক। তারা আমাকে খবর দেয়। তো যখন আমি শিওর হয়ে যাই ওখানে মেয়ে আছে, আমি মেয়ের ফ্যামিলির একজনকে নিয়ে সেখানে তাকেও পৌঁছতে বলি এবং আমি বাই রোড সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। আপনারা সকলে জানেন এখান থেকে আমরাবতী প্রায়
1300 কিলোমিটারের ওপর, মানে যাতায়াত প্রায় 2700 কিলোমিটার। আমি সেখানে যাই বাই রোড গাড়ি নিয়ে, এবং যেদিনকে পৌঁছই তার পরের দিন মেয়েকে ওখান থেকে রেস্কিউ করা হয়। ওখানকার একটা থানার পুলিশকে আমরা অ্যাপ্রোচ করি, তারা কোনোভাবে আমাদের লোকজন, সেখানকার লোকজনকে নিয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং 3-4 মিনিটের মধ্যে তাদেরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু কোনো বাধার সম্মুখীন হননি ওখানে? সেখানে প্রায় 200-250 লোক ওখানে আমাদেরকে ঘিরে নেয়, কিন্তু এত স্মুথ আর মা কালীর আশীর্বাদে এমন ভাবেই কাজটা হয়েছে যে আমরা সেখান থেকে মেয়েকে নিয়ে এবং ছেলেটাকেও পুলিশ নিয়ে আসে। তারপর আমরা জানতে পারি গত পরশু সকালে ছেলেটাকে পুলিশ ছেড়েও দেয়। মানে পুলিশ নিয়ে আসে? কোন পুলিশ? ওয়েস্ট বেঙ্গল? না না, মহারাষ্ট্রের পুলিশ। কিন্তু ওখানে কোনো কেস রেজিস্টার্ড নেই, তো পুলিশ অতটা ব্যাপারটা ডিপে যায়নি। কিন্তু আমরা যেটা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসার সময় জানতে পারলাম, সেটা খুবই মানে অ্যালার্মিং। ছেলেটা স্মাগলিং করে এইটুকুনি আমরা জানতাম, কিন্তু যেটা মেয়ের বক্তব্য সেটা হচ্ছে যে মেয়েটাকেও তারা এই কাজে হয়তো ব্যবহার করার চেষ্টা করছিল কি করেছে সেটা মেয়ের অজান্তে। এবং এই ছেলেটা কন্টিনিউয়াস নিজের পরিবারের সাথে যোগাযোগ রাখতো, এবং এই যে নেগোসিয়েশন ডিলিং এর পরিবারের সাথে সাথে যোগাযোগ রাখতো, এবং এটা বোঝা যেত তার পরিবারও পুলিশের সাথে খুব ভালো যোগাযোগ রাখে। তখন যেই মাত্র আমরা মেয়েকে ওখান থেকে নিয়ে রওনা দিলাম, ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, তখনই ওই জিহাদি স্মাগলার যারা, তারা মেয়ের বাড়িতে গিয়ে হাজির হয়, মেয়ের বাড়িতে ফোন করে থ্রেট করে, এবং একবার নয় বারবার করতে থাকে যে তোমাদের মেয়েকে আমাদের হাতে তুলে দাও। মানে তো ভয়ঙ্কর কথা, স্মাগলাররা তারা বলছে মেয়েকে আমার হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও, তোমাদের কোন সাহসে তোমাদের মেয়েকে নিয়ে আসছো? একটা পরিবার তার মেয়েকে হারিয়েছে, তাকে পুলিশ তো কিছু করলোই না, তারা তাদের নিজেদের উদ্যোগে নিজেদের চেষ্টায় আমাদের এখানে পৌঁছলো, আমরা তার মেয়েকে রেস্কিউ করলাম, সেখানে এরকম এই পরিবারের পাশে কোনো রকম ভাবে দাঁড়াচ্ছে না। এর আগেও আজ থেকে 1.5-2 মাস আগে ওই একই পুলিশ ডিস্ট্রিক্টের একটা কেস, সেই মেয়েটা মাইনর ছিল, তখন কমপ্লেন রেজিস্টার হয়েছিল, পুলিশ খুঁজে পেল না, মেয়েটা মাইনর থেকে মেজর হয়ে গেল, পরিবার আমাদের কাছে এলো, সেই মেয়েটাকে তামিলনাড়ু থেকে উদ্ধার করে আনা হলো। তো এরকম লাগাতার হতে থাকছে। কিন্তু এটা তো আপনাদের করার কথা না, এটা তো পুলিশের করার কথা, তাহলে পুলিশ কেন এত গাফিলতি দেখালো বলে মনে করছেন? দেখুন, পুলিশ তো ওটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা এবং বসিরহাট যে পুলিশ ডিস্ট্রিক্ট পুরো বর্ডারে পড়ে। সেই বর্ডারে বহু আগে থেকে সেখানে বিভিন্ন রকম স্মাগলিং হয়, এবং সেখানকার একজন কুখ্যাত স্মাগলারের নাম হচ্ছে আব্দুল বারিক বিশ্বাস, যে আজ থেকে বোধহয় 8-9 বছর আগে একবার ধরাও পড়েছিল। 8-9 বছর, ঠিক ইয়ারটা মনে নেই। আমাদেরই তাতে একরকমের ইনভলভমেন্ট ছিল তাকে ধরানোতে, এবং তাকে কলকাতা হাইকোর্ট বেল দিয়ে দিয়েছিল। আমাদের যে তার ক্যান্সেলেশন অফ বেলের পিটিশন করেছিলাম কলকাতা হাইকোর্টে, সেটা রিজেক্ট হয়ে যায়, এবং যেদিনকে অ্যারেস্ট হয় তার পরের দিনই সে বেল পেয়ে যায়। তারপর আমরা কলকাতা হাইকোর্টে গেছিলাম, কিন্তু মা কালীর আশীর্বাদে সে তারপরে আমাদের পিটিশন হয়েছিল, এবং সে 1.5 বছর 1.5-2 বছর বোধহয়, আমার ঠিক মনে নেই, সে তিহার জেলেও ছিল। তার স্মাগলিং এর কাজ এখনো চলে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে যে সোনা পাচারকারী যে ছেলেটা স্মাগলার মিজানুর, সে নাকি একভাবে আব্দুল বারিকের সাথে যুক্ত, সে আর তার দাদা আলমগীর, এরাই এই মেয়েটাকে নিয়ে গেছিল। তো আজকে এই পরিবারের সুরক্ষা কোথায়? একটা সাধারণ হিন্দু যে গ্রামে গঞ্জে থাকে কিংবা এরকম এলাকায় থাকে, শহরে তো আমরা কিছু হলে পাশেই ডাক্তারখানা, পাশেই পুলিশ স্টেশন, পাশেই নার্সিংহোম, যেখানে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে থানা, আর থানায় পৌঁছলেও তো থানা কিছু করে না। সেই লোকেদের সুরক্ষা কোথায়? এর আগে কিন্তু আমরা বহুবার আপনার এখানেই কিন্তু আপনার দলের হাত ধরে যে সমস্ত মেয়েরা রেস্কিউ হয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি তারাও এইরকমই মানে যে লাভ জিহাদের চক্করে পড়ে তারা চলে গেছিল, এবং এই জিনিসটা এখন অনেক বেশি পরিমাণে এখানে শুরু হয়েছে। যে ঘটনা কলকাতায় বা আমাদের রাজ্যে এত বেশি জানা যেত না, সেই ঘটনা এখন রাজ্যেও প্রচুর পরিমাণে চলছে। তার সঙ্গে আরেকটা জিনিস খুব মানে আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোগ্রাফির ভয়াবহ চেঞ্জ। আমরা একটা সময় দেখতে পেতাম যে রাজারহাট বা রাজাবাজার বা ট্যাংরা, তপসিয়া এইসব জায়গাতে মুসলিম আধিক্য ছিল, কিন্তু এখন মোটামুটি শ্যামবাজার, বাগবাজার বা অন্যান্য যেসব জায়গাগুলোতে হিন্দুদের
আধিক্য বেশি, সেই সব জায়গাতেও কিন্তু প্রচুর মুসলিমদের আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এর কারণটা কি বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের দল? না দেখুন, এতে আমার একটু মানে মানে বক্তব্যটা একটু অন্যরকম ভিউটা। সেটা হচ্ছে যে শুধু বাংলাদেশি মুসলিম এখানে এসে যে এখানে জনআবাদি বাড়িয়ে দিচ্ছে কিংবা রোহিঙ্গার এসে বাড়াচ্ছে সেটা নয়, সেটা তো হচ্ছে, কিন্তু এখানকার যারা মুসলিম আছে তারাও তাদের সংখ্যা যে বাড়ছে এবং বাড়াচ্ছে, মানে হাম দো হামারে চার, হামারে 24, তারা তাদের কাজটা করছে। তাদের মিশন আছে যে পুরো পৃথিবীটাকে ইসলামাইজ করতে হবে, দারুল ইসলাম করতে হবে, শরিয়াতের ছত্রছায়ায় নিয়ে যেতে হবে। তাই জন্য তারা সেটা করছে। কে বারণ করেছে শ্যামবাজার, মানিকতলা, নিউ আলিপুর, আলিপুরের বালিগঞ্জের হিন্দুদের জনসংখ্যা বাড়াতে কেউ বারণ করেছে কি? আমি শুধু যারা মানে আমাদের যারা শত্রু মনে করে কি, আমাদেরকে যারা কাফের মনে করে, আমি শুধু যদি তাদের দোষ ধরি তাহলে হবে না, আমাদের নিজেদেরও কিছু ভুল থাকতে পারে। তো কেউ তো বারণ করেনি। আপনি সল্টলেকে যান, শত শত বাড়ি খালি পড়ে আছে, তাতে লোক নেই। সেটা হিন্দু এলাকা, লোক নেই কেন? আচ্ছা, হিন্দুদের সেকুলারিজমের ভূতি কি এর জন্য দায়ী? সেকুলারিজমের ভূতও দায়ী এবং ইমপ্র্যাকটিক্যালিটি। তারা প্র্যাকটিক্যাল না, হিন্দুত্ববাদী আছে হয়তো, কিন্তু হয়তো তারা প্র্যাকটিক্যাল নয়। আমি মুখে হিন্দুত্ববাদী কিংবা আমি একটা কিছু ঘটনা ঘটলো কিংবা ন্যাশনালিস্ট, সেটাও যদি বলি, কিছু একটা ঘটনা ঘটলো, আমি কেবলমাত্র গেলাম সেখানে, বিক্ষোভ করলাম, স্লোগান দিলাম আর চলে এলাম। যেমন আমি এই কেসটাতে ধরুন, এটাতে দরকার ছিল আউট অফ বক্স কিছু করা। বাবা মা পুলিশের কাছে কমপ্লেন করেছে, হয়নি। তো একটা সাধারণ মানুষ হলে কি করবে? তারা হেভিয়াস কর্পাস করবে, কোর্টে যাবে। কোর্ট আবার সেই একই এই পুলিশ ইনস্ট্রুমেন্টই তো তাকে ফেরত আনবে। এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো, বাচ্চা এই জন্য বলছি 23 বছর, তবুও বাচ্চা বলছি, বয়স আমাদের কম বলে। এদের যে ব্রেন ওয়াশ বলবো না, ব্রেনে যে জীবনটা ঢুকিয়ে দেয় জিহাদিরা, তাতে পুলিশরাও একটা বড় ভূমিকা প্লে করে। তো সেই মেয়েরা যখন কোর্টের কাছে আসে, তারা ভয় পেয়ে থাকে যে আমার বাবা মায়ের কি হবে, আমার বাবা মায়ের সুরক্ষার কি হবে। এই মেয়েটা যে ভয়টা পেয়েছিল যে আমাকে যদি কিছু করে তাহলে আমি মরবো, কিন্তু আমার জন্য যেন আমার বাবা মায়ের ক্ষতি না হয়, সেই ভয় সে বেচার ওখানে আতঙ্কে ভুগত। কিন্তু এখানে আসার পর সে যখন দেখলো যে হ্যাঁ, এখানে একটা তবু অল্প হলেও একটা শক্ত মাটি আছে, আমি সত্যি কথা বলার আমার জায়গা পাবো, সেখানে এই মেয়েটা একটু সাহস পেয়েছে, পরিবারটা সাহস পেয়েছে। একটা শেষ প্রশ্ন করবো দাদা, যে আজকে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এই যে আপনি বলেন ডেমোগ্রাফি চেঞ্জের কারণটা হচ্ছে গিয়ে মাত্রাতিরিক্ত হারে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা গরিষ্ঠতা, মানে এবং হিন্দুদের সংখ্যা কমে যাওয়া, এবং হিন্দুদের সংখ্যা কমে যাওয়া, এবং তার ফলে ডেমোগ্রাফি চেঞ্জ, এটা কতটা ভয়াবহ আকার নিতে চলেছে হিন্দুদের জন্য পরবর্তীকালে? প্রচন্ড ভাবে। কেননা রাস্তার দখল, প্রত্যেক ট্রেডের মধ্যে তাদের দখল তৈরি হচ্ছে। একটি হিন্দু যদি কমে যায়, শুধু একটি হিন্দু কমে না, হিন্দু কমে যদি অন্য ধর্মে চলে যায়, শুধু একমাত্র একটি হিন্দু কমলো সেটা নয়, হিন্দুর একটা শত্রুও বাড়লো। আর সেখানে আমি একটা কথা বলি, যদি একটা হিন্দু কমে অন্য ধর্মে যায়, একটা শত্রু খালি বাড়ছে না, সে সেখানে গিয়ে তার সংখ্যাটা এমন ভাবে বাড়াচ্ছে, শত শত শত্রু হিন্দুর বেড়ে যাচ্ছে। তো এটা তো আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য খুবই চিন্তার কারণ, চিন্তার ব্যাপার। এবং শুধু এটা চিন্তা করলে, ডিসকাশন করলে হবে না, যেটা করার আমাদের প্রত্যেককে করতে হবে। আমরা প্রত্যেকে ভাবি খালি ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম কি জিএসটি দিলাম কি 3 বছর 5 বছর অন্তর ভোট হলো, সেখানে গিয়ে ভোট দিয়ে দিলাম এবং আমার যে দায়িত্ব দেশের প্রতি কি ধর্মের প্রতি সেটা হয়ে গেল, সেটা নয়। কিংবা ট্রাম্প এলো, খুব আনন্দ পেলাম, সেটা ঠিক আছে, আনন্দ করো, কিন্তু প্রত্যেক হিন্দুদের, প্রত্যেক যারা ভারতবাসী, তাদের যে একটা দেশের প্রতি এবং ধর্মের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্যটা শুধুমাত্র ভোট দেওয়া, ইনকাম ট্যাক্স দেওয়া নয়, এর বাইরে গিয়েও ব্যক্তিগত জীবনে ধর্মের জন্য কিছু করা, এরকম মানুষদের জন্য কিছু করা, হিন্দু রেজিস্ট্যান্স তৈরি করা, এটাও আমাদের খুবই প্রয়োজন। তুমি বলো যে এই যে ছেলেটি তোমাকে সঙ্গে করে নিয়ে গেছিল, সে তোমাকে ফাঁসালো কি করে? মানে তুমি কি করে তার জালে ফেঁসে গেলে? জানতে তো যে ছেলেটা খুব একটা ভালো ছেলে নয়? আমি আগে থেকে জানতাম না, মানে ও আগে থেকে আমাকে রোহান নামে
আমি ওর সাথে পরিচিত মানে হই। পরিচয় ভাঁড়িয়ে? হ্যাঁ, ওর নামটাই সম্পূর্ণ চেঞ্জিং করা হয়। আচ্ছা, তো ও আস্তে আস্তে বন্ধুত্বের ফাঁদে ফেলে আমাকে। বন্ধুত্বের ফাঁদে ফেললো কোথা থেকে? নেট মানে থেকে? আমার সাথে আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করতে যেতাম, তখন ওর সাথে দেখা হতো মাঝে মাঝে। তো প্রথমে ও আমাকে বন্ধুত্ব হয় ওর সাথে আমার, তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে ভালোবাসার একটা সম্পর্ক জড়িয়ে যায়। তারপরে ও হঠাৎ একদিন আমাকে বলে, দেখা হয়েছিল ওর সাথে আমার, তখন ও আমাকে বলে যে তুমি ফ্রি কবে। তখন আমি ওকে জানাই যে আমি বসিরহাটে একটা পার্লারে অমুক ডেটে যাব। তখনই ও আমাকে বলে যে তোমার ডকুমেন্টস সহ তুমি এসো, কিছু দরকার আছে। তখন সেই মতো আমি আমার ডকুমেন্টস গুলো নিয়েই আমি ওর সাথে দেখা করি এবং গাড়িতে বসতে বলে, এবং আমি গাড়িতেও বসি। বসার পরে গাড়িটা যখন রানিং চলতে থাকে তখন আমি বলি যে আমরা কোথায় যাচ্ছি। তখন ও আমাকে বলে যে আমরা কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি। তখন আমি বলি যে আমার তো বাড়ি থেকে ফ্যামিলি একটা ট্রিপ করার কথা আছে। তখন বলে যে না, তার আগে আমরা ফিরে আসবো। এবার ওই তারপরেও আমি রাজি হইনি যে না, আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও, আমি যাব না। তখন ও আমাকে ভয় দেখাতে শুরু করে যে আমি যদি গাড়ির মধ্যে চিৎকার করি, চেঁচামেচি করি, আমার বাড়ির ফ্যামিলিকে শেষ করে দেবে, বিশেষ করে আমার বাবা দাদাকে ওরা খুন করে ফেলবে। এবার তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমাকে হাওড়ায় নিয়ে যাওয়া হয়। হাওড়া থেকে আমরা ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পরে ওখানে আরেকটা ছেলে ছিল ট্রেনে, তার নাম হলো সাবির। সেই ছেলের সাথে মিজানে কথা বলতে, আমি ওই রোহানে কথা বলতে তখন আমি দেখি। কথা বলার পরে এবার ট্রেনে আমার জন্য খাবার আনা হয়। এবার সেটা খেয়ে কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে যাই। তার মানে সেই খাবারের মধ্যে কিছু মেশানো ছিল? আই হোপ সেটা মেশানো ছিল, কারণ আমার অজান্তে খাবারটা আনা হয়েছে। এবং ঘুমিয়ে যাই। এবার ঘুম যখন আমার ভাঙে তখন অলরেডি আমি মহারাষ্ট্রে পৌঁছে গেছি। এবার যখন আমি বলি যে আমরা এখানে কেন এসেছি, তখন ও আমাকে জানায় যে ওদিকে বিশাল একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা না মেটা পর্যন্ত আমরা বাড়ি ফিরতে পারবো না, এবং আমি বাড়ি ফিরতে পারবো না। আমি এখানে আমি তোমাকে একটু থামাচ্ছি যে তুমি পড়াশোনা করা শিক্ষিত মেয়ে, হ্যাঁ, আজকে তোমার 23 বছর বয়স, তোমার একবারও মনে ডাকলো না যে তোমাকে কেন তোমার ডকুমেন্টস নিয়ে ফ্রি দিনে আসতে বলছে এবং তোমাকে তার সঙ্গে যেতে বলছে? মানে ও তো সম্পূর্ণ আমার সাথে অভিনয় করেছে। আরে তুমি কি তোমার বাড়ির থেকে পালাবে এরকম কোনো চিন্তা ভাবনা তোমার ছিল? না, আমার এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না যে আমি তার সাথে যাব কি চলে যাব, আমার পরিবারকে ছেড়ে চলে যাব, এরকম কোনো টেন্ডেন্সি আমার ছিল না। শুধু বললো যে আমাকে একটু দরকার আছে, তুমি তোমার ডকুমেন্টস গুলো নিয়ে এসো। আমি তার উপর ভরসা করে ডকুমেন্টস গুলো নিয়ে গিয়েছি, হয়তো কোনো দরকার থাকতেই পারে, সেই থ্রু দিয়ে আমি নিয়ে গিয়েছি। তোমার কখনো মনে হয়নি যে তোমার সঙ্গে তার এখনো কোনো বৈবাহিক সম্পর্ক নেই? তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক না থাকার পরেও তোমার ডকুমেন্টস সে কেন চাইছে? এবার সেরকম বুঝতে আমাকে দেয়নি, সেরকম ভাবে আমাকে যে বৈবাহিক সম্পর্ক তৈরি হওয়ার জন্য সেরকম ভাবে আমাকে বুঝতে দেয়নি। সম্পূর্ণ একটা ভালোবাসা দিয়ে কিভাবে একটা মেয়েকে গায়েব করতে হয় সেটাও খুব ভালোভাবে জানে। মানে তোমাকে ভালোবেসেছে এবং তুমি সেই প্রেমে এমন অন্ধ হয়ে গেছিলে যে তুমি তোমার সমস্ত ডকুমেন্টস দিতে দুবারেও ভেবে দেখোনি? না, আমি তার উপরে বিশ্বাস করেছিলাম যে সে এমন ধরনের কাজ করতে পারে না। সে তো একটা হিন্দু নামে পরিচিত হয়েছিল আমার কাছে, সে যে মুসলিম সেটাই তো আমি জানতাম না। মহারাষ্ট্রে পৌঁছানোর পর তোমাকে যে একটা জায়গায় তুললো, সেই জায়গায় আশপাশের এরিয়াটা দেখে তোমার সন্দেহ হয়নি যে ওরা কিরকম কাজ করে? তখন অতটা সন্দেহ হয়নি, কারণ অতটা কাজ করছে আমার আবডালে যে কাজ করছে, ওই ছেলেটার সাথে কথা বলা কিংবা আদার্স কারোর সাথে কথা বলা, সেটা আমার আবডালে ঘটছে। এবার আমার মনে একটা ডাউট এসেছিল, কিন্তু তখন আমি কিছু বলতে পারিনি যে কি ঘটছে না ঘটছে, আমি তো বুঝতে পারছি না। কিন্তু তার সাথে থাকতে থাকতে কিছুদিন পরে জানতে পারি রোহান ওর আসল নাম নয়, ওর নাম মিজানুর গাজী, অর্বে মিজান। এবার তারপরে হঠাৎ একদিন ওর হাতে আমি গোল্ডের বিস্কুট দেখতে পাই, সোনার বিস্কুট দেখতে পাই। তখন আমি ওকে জিজ্ঞাসা করি যে এই জিনিসটা কি করে আসলো, এবং আমি মানে অল্প অল্প জানতে পারি যে ও স্মাগলারের সাথে যুক্ত, বিশেষ করে গোল্ডের কারবারে যুক্ত, এমনকি ওর ফ্যামিলির সাথেও যোগাযোগ আছে। তখন আমি ওকে জোর করে বলতে যাই যে এই জিনিসটা তোমার হাতে কেন, এটা তো ইনলিগাল, এটা তো কিভাবে আসলো। তখন ও আমাকে বলল যে তুমি এই বিষয়ে মাথা ঘামিও না, তোমাকে এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে।
তখন যখন আমি জোর করে বলতে লাগি যে না আমাকে বলতে হবে এই জিনিসটা কোথা থেকে আসলো, তখন ও আমাকে ভয় দেখাতে থাকে যে বেশি কথা বললে আমার ফ্যামিলিকে খুন করে দেবে, তাদেরকে লাশ দেখতে হবে, আমার বাবা দাদাকে মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে দেবে। তো তখন আমি ভয়তে চুপ করে যাই, এবং আমি যেখানে ছিলাম সেখানে কয়েক লক্ষ মুসলিম ছিল, বা আমি যে ওখান থেকে উদ্ধার হবো কিংবা কোনো ফোন করবো, আমার কাছে টোটালি কোনো ফোন ছিল না। তোমার মোবাইল কোথায় ছিল? আমার ফোন আমার বাড়িতে, আমি তো কোনো কিছুই নিয়ে যাইনি, শুধু ডকুমেন্ট ছাড়া আর কোনো নিয়ে যাইনি। আর ওর ফোন ছিল, কিন্তু ওর ফোন তো আমার কাছে দিচ্ছিল না। আর একটা প্রশ্ন আসছে যে তুমি যখন তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েই পড়লে, বা তার সঙ্গে ডকুমেন্ট শেয়ার করতে গেলে, বা তার সঙ্গে বাইরে যাবার জন্য গাড়িতে উঠলে, তোমার তার আগে একবারও মনে হয়নি যে এই ছেলেটার বাড়িতেও একবার যাওয়া উচিত, তার পরিবারের সাথে পরিচিত হওয়া দরকার? পরিচয় বলতে আমি যে বাইরে আসবো এটাই ও আমাকে জানায়নি, আমাকে যে বাইরে আনা হবে এটাই ও আমাকে জানায়নি। আর ও বলতে আছে যে আমার পরিবারের সাথে তোমার যোগাযোগ পরেও হবে, এখন আপাতত তুমি আমার সাথে চলো, আমরা কদিনের জন্য ঘুরে আসি। এবার সেটা যে এত দূরে এনে আমাকে ফেলবে এটা আমি স্বপ্নে। তারপরে যখন ওই ধরনের কাজকামগুলো করলো, আমি মায়ের জন্য কান্নাকাটি করতাম, আমি বাড়ি ফিরবো, তখন ও আমাকে বলে যে এরকম ভাবে করতে থাকলে আমার শুধু একটাই কল করা লাগবে, একটাই ফোন করা লাগবে, তোমার ফ্যামিলিকে শেষ করে দেবে। এমনকি পুলিশ প্রশাসন, বড় বড় যে সমস্ত পুলিশ প্রশাসন আছে থানার, তারা ওদের কেনা, মানে এই বাংলার যে পুলিশ, তাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ আছে, আমি ওদেরকে কথা বলি যে আমাকে এখান থেকে যদি আমি কিন্তু আইনের সাহায্য নেব, তখনও আমাকে বলে যে আইনের সাহায্য তুমি কিভাবে নেবে, থানার ওসি আইসি সব আমার কেনা, সেখানে লক্ষ লক্ষ টাকা আমরা দেই, তার লক্ষ লক্ষ টাকা নেয়। তো আমি তখন আরো ঘাবড়ে যাই যে আমি একরকম হতাশগ্রস্ত হয়ে গেছিলাম, আমি যে বাড়ি ফিরতে পারবো আমি সেইটাই ছেড়ে দিয়েছিলাম আশা। তোমার কি কখনো মনে হচ্ছে যে তোমাকেও পাচার করে দেওয়ার মতো কোনো প্ল্যান আছে ওদের? থাকতে পারে, যারা হচ্ছে স্মাগলার, যারা গোল্ডের হয় ইনফ্যাক্ট সে তো বলেছে, সে ওখানে যখন হয়েছে তখন তো সে বলেছে যে আমি হলো নাকি তাদের মেন, আমার নাকি তাদের কাজে মেন, আমি সেই সঙ্গে সহকর্মী, এটা সে সব দিকেই প্রচার দিয়েছে। এবং তার দাদার সাথে সে বলেছে যে জিনিস আমার কাছেই আছে। অ্যাকচুয়ালি আমি তো তার কাছে 2 মাস আগে দেখেছি, তার হাতেই দেখেছি, তারপরে যে তার বাড়ির সাথে যোগাযোগ আছে, সেই জিনিস সে কি করেছে না করেছে আমি তো কিছুই জানি না, আমাকে জানায়ও নি। এই সম্পূর্ণ দোষ দিচ্ছে আমার উপরে, আমাকে ফাঁসানো হচ্ছে, এখানে সম্পূর্ণ ফেসে যাচ্ছে আমি, যে আমার কাছে সবটাই আছে, অ্যাকচুয়ালি আমার কাছে তো কিছুই নেই। আমরা এই মুহূর্তে কথা বলবো ওর মায়ের সঙ্গে। আপনার কাছে একটাই প্রথম প্রশ্ন যেটা করব, যে যখন মেয়েকে নিয়ে ফিরে আসলেন বা মেয়েকে আপনারা কাছে পেলেন, তারপর থেকেই কি আপনাদের উপরে এই হুমকি, ফোন বা বাড়িতে এসে হুমকি দেওয়া এগুলো শুরু হলো, নাকি তার আগেই? আগে থেকেই শুরু হয়েছে। কে কে এসে একদিন আগে থেকে না, ফোনে শুরু হয়েছে। আলমগীর বলে ওর দাদা, আগের দিন রাতের থেকে। আমরা তো প্রথমে জানতেই পারিনি, তারপরে যখন জানলাম তখন ওকে তার আগের থেকে ওরা জেনে গেছে জিনিসটা, যে আমার মেয়ে আমরা পেয়েছি, বাড়িতে নিয়ে এসে, এবং আমার মেয়ের কাছে গোল্ড আছে, সেটা ওরা চাইছে। এটাও বলছে যে আমার ভাই ওকে দিয়েছে, ফোনে এটা বলছে আমার ভাই দিয়েছে, অর্পিতাকে দিয়েছে, সেটা ওর ফাইলে আছে, ওটা আমাদেরকে দিন। আচ্ছা, তো আপনার মেয়ের কাছে গোল্ড আছে, সেটা এই যে কথাগুলো বলেছে আপনাকে, এর সঙ্গে কি এরকম কিছু বলেছে যে না দিলে আপনাদের কোনো রকম ক্ষতি করবো বা এরকম কিছু বলেছে? সেটা বাড়িতে এসে আদার্স লোকেরা হুমকি দিয়েছে। আমি তাদের সবাইকে চিনি না, নামও বলতে পারবো না। তারা আমার বাড়িতে এসে আমার বৌমাকে টর্চারিং করে গেছে। টর্চারিং করেছে বলতে কি, যে প্রেশার করছে আর কি, যে বলুন কোথায় আছে, না দিলে কিন্তু ভুল করবেন, কাজটা ঠিক করছেন না, কেন বলছেন না, আমাদের জিনিসটা আমাদেরকে ফিরিয়ে দিন। এই যে টুকরো টুকরো করে কেটে ফেলা হবে, এটা এই হুমকি কে দিয়েছে? এই হুমকি তো ওই মিজানের ওয়াইফ এসে দিয়েছে। আচ্ছা,
তার নাম হলো, আমি ভালো নাম জানি না, তার নাম লাকি বলে আর কি সবাই রুকসানা বলে। বলছিলেন। হ্যাঁ, রুকসানা শুনছি এখন। হুম সেই লাকি এসে, তার ভাই ছিল সঙ্গে এবং ভাইয়ের ওয়াইফ ছিল। হুম ভাই রাস্তায় দাঁড়িয়ে ছিল, ভাইয়ের আমার রোডের পাশেই বাড়ি, সেখান থেকে সবাই ভেতরে এসে হুমকি দেয় এবং ওর ওয়াইফই বলে যে আমরা আপনার মেয়েকে পেলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। হুম। তো আপনারা মেয়েকে যে নিয়ে আসলেন তারপর থেকে আর বাড়িতে ঢুকতে পারেননি নাকি? না না, আচ্ছা, তো আরেকটা যেটা প্রশ্ন আসছে যে মেয়ে যখন এই একটা সম্পর্কে জড়িয়েছিল তখন আপনারা বিষয় কিছু জানতে পারেননি যে ও কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে, যে বেশিক্ষণ কারোর সাথে ফোনে কথা বলছে, বারবার বাইরে না না যাচ্ছে? না না, এরকম কিছু হয়নি, আমরা বুঝতে পারিনি। আচ্ছা, মানে একেবারে আপনাদেরকে অন্ধকারে রেখেছিল মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরকম আর কিছু বুঝতে পারিনি। যেদিনকে চলে গেল, যখন চলে গেল তারপরে আপনারা পুলিশের কাছে গিয়ে নিশ্চয়ই কমপ্লেন করেছেন, হুম, হুম। পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য ছিল? আমরা দেখছি, ব্যাপারটা দেখছি। কমপ্লেনটা নিয়েছিল? হ্যাঁ, নিয়েছিল। সেটা কি এফআইআর নিয়েছিল নাকি জিডি নিয়েছিল? এফআইআর নিয়েছিল। এফআইআর নেওয়ার পরেও কোনো রকম মানে স্টেপ নেয়নি? স্টেপ বলতে বলছে আমরা দেখছি, তবে কোনো লোকেশন পাচ্ছি না, আচ্ছা এটা পুলিশের বক্তব্য ছিল। আচ্ছা। একাধিকবার আমার ছেলে, আমার হাজবেন্ড গেছে থানাতে, হুম তখন জানিয়েছে যে আমরা দেখছি, তবে ওদের কোনো লোকেশন আমরা পাচ্ছি না। আচ্ছা, এই এটাই। সিংহবাহিনী দলের সঙ্গে আপনারা যোগাযোগ করলেন কিভাবে, কিভাবে চিনলেন এই দলটাকে? কিভাবে চিনবো, আমরা আগে থেকে জানতাম আর কি এই ব্যাপারটা। আচ্ছা, এনাদের বিষয়ে আপনারা জানতেন জানতাম। এবং তারপরেই আপনারা নিজেরা এসে যোগাযোগ হ্যাঁ, করেন। নিজেদের সঙ্গে। যেদিনকে মেয়েকে আনতে যাওয়া হলো সেদিনকে কি আপনিও সঙ্গে ছিলেন? না, নিশ্চয়ই ছিলাম না। আচ্ছা, তো মেয়ে যখন ফিরলো আপনার কাছে তখন মানে তার কাছ থেকে যে বিষয়গুলো, ঘটনা সম্বন্ধে জানলেন, জেনে আপনাদের কি মনে হচ্ছে যে এরপরে মেয়েকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াটা খুব কঠিন হবে, সম্ভব? অসম্ভব বলে কিছু নেই। আমরা বাবা মা, তুমি তো একটা মেয়ে, তুমি তো বুঝতে পারছো একটা সন্তান এরকম বিপদে যদি চালিত হলে বাবা মার পরিস্থিতি কি হয়। হুম। আমরা তো সব বাবা মা চাই, আমরাও চাইবো ওকে একটা সুস্থ জীবন দিতে, আমরা সেই চেষ্টাই করব।